নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গভীর সেই রাত গল্পের ৪ নম্বর পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। ঠোঁট ছেড়ে দিয়ে আমার ঘাড়ে চুম্বন করে, আমার চুল সরিয়ে আমার পিঠে ছোট ছোট করে চুমু দিতে থাকে। এভাবে প্রায় বেশ কিছুক্ষণ চলে। এদিকে আমার চোখ থেকে অনর্গল জল গড়িয়ে পড়ছে। আমার এই নিস্তব্ধ কান্না ওনার চোখে পড়েও পড়ছে না। ওনার স্পর্শ আমার শরীরে ক্ষীণ ধরিয়ে দিচ্ছে। আমার আর সহ্য হচ্ছে না ওনার স্পর্শ। আমি আর সহ্য করতে না পেরে এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিলাম। বসা থেকে উঠে দাঁড়িয়ে ওড়না ঠিক করে বললাম, এটা কি করছেন আপনি? কেন বুঝতে পারছেন না আমি এসব করতে একদম ইচ্ছুক নই? আমাকে ছেড়ে দিন। কথাগুলো বলতে বলতে বার কয়েক ঠোঁট ওড়না দিয়ে মুছে নিলাম। এদিকে ওনাকে এভাবে সরিয়ে দেওয়াতে উনি খুব রেগে যায়। উনি এসে আমাকে দেওয়ালের সাথে ঠেসে ধরে এক হাতে আমার গলা শক্ত করে টিপে ধরে বলে, তোমার সাহস তো কম না? তুমি আমাকে ধাক্কা মেরেছ। এত বড় সাহস আসে কোত্থেকে তোমার? একটা কথা মনে রেখো, আমি যা বলি তাই করি। যদি নিজের সম্মান পেয়ারি হয় তাহলে চুপচাপ আমার কথা মেনে চলো। তা না হলে এই এগ্রিমেন্টের একটা কপি সবার ল্যাপটপে পাঠিয়ে দেব। তা করতে আমার বেশিক্ষণ সময় লাগবে না। গ্রুপে ছেড়ে দিলেই চলবে। বুঝেছো তুমি? আর ভবিষ্যতে আমাকে রাগানোর চেষ্টা করবে না। এখন যাও, হাতের কাজ শেষ করে রেডি থাকো আমার সাথে বাসায় যাওয়ার জন্য। আজ তোমাকে বোঝাবো আমাকে ধাক্কা দেওয়ার মজা। এই বলে উনি আমাকে ছেড়ে দিল। এদিকে শক্ত করে গলা টিপে ধরার কারণে আমার গলা ব্যথায় টনটন করছে। উনি ছেড়ে দেওয়ার সাথে সাথে আমি মুখ চেপে ধরে মেঝেতে বসে পড়ি। বেশ কিছুক্ষণ সময় লাগলো ধাতস্থ হতে। তারপর উঠে চোখ মুখ ভালো করে মুছে ধীরে ধীরে ওনার কেবিন থেকে বেরিয়ে এলাম। বাইরে এসে এমন ভাব করলাম যেন কিছুই হয়নি ভিতরে। চোখের পানি গোপন করে মাথা নিচু করে সোজা নিচের কেবিনে চলে গেলাম। দুই হাত টেবিলের ওপর রেখে তার ওপর মাথা রেখে আধ শোয়া হয়ে ইচ্ছে মতো কান্না করলাম। এই নীরব কান্নার শব্দ আশেপাশের কেউ শুনতে পাচ্ছে না। মনে হচ্ছে এখন থেকে এই কান্নাই আমার সঙ্গী হবে। কিন্তু আমি কি করব? আমি তো এমন জীবন চাইনি। বাসায় জিজ্ঞেস করলে কি বলবো? মাথায় কিচ্ছু আসছে না। উনি কেন আমার সাথে এমন করছেন? কান্না করতে করতে হাতের কাজ শেষ করলাম। অফিস ছুটি হয়ে গেছে। একে একে সবাই আমার সামনে দিয়ে পেরিয়ে যাচ্ছে। শুধু আমি বসে আছি ল্যাপটপ নিয়ে, যেন ওরা বুঝতে না পেরে কিছু। কয়েকজন জিজ্ঞেস করছে, যাবি না? আমি এমন ভাব দেখালাম যেন আমার কাজ এখনো শেষ হয়নি। আমি বললাম, না, আমার কাজ বাকি আছে। এই তো আর কিছুক্ষণ পরে বেরিয়ে যাব, তোরা যা। আস্তে আস্তে সবাই বেরিয়ে গেল অফিস থেকে। অফিসে এখন আমি আর স্যার ছাড়া আর কেউ নেই। বেশ কিছুক্ষণ পর স্যার কেবিন থেকে বেরিয়ে এসে আমার সামনে দাঁড়ায়। স্যার বলে, তোমার হলো? আমি বললাম, স্যার। বলে, তাহলে বসে আছো কেন? চলো যাই। আমি কাঁধে ব্যাগ ঝুলিয়ে স্যারের পিছু নিলাম। রাত এখন 8টা বাজে। গাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছি। স্যার বলে, উঠে বসো। আমি পেছনের দরজা খুলে উঠে বসলাম। স্যার আমার পাশে বসে ড্রাইভারকে বলল গাড়ি চালাতে। গাড়ি চলতে শুরু করলো। আমি মাথা নিচু করে শুধু কান্না করে যাচ্ছি। কান্না ছাড়া যে আমার মাথায় আর কিছু আসছে না। আমি তো চললাম স্যারের সাথে, কিন্তু বাড়িতে তো এখনো ফোনও করিনি। ফোন করে কি বলবো আমি সেটাই মাথায় আসছে না। হঠাৎ স্যারের কথায় আমি চমকে উঠলাম। স্যার বলে, বাসায় ফোন করে বলেছো তুমি রাতে নাইট ডিউটি করছো? আমি স্যারের মুখের দিকে বেশ অবাক হয়ে তাকালাম। আমি বললাম, না। স্যার বলে, এখন থাক, গাড়ি থেকে নেমে ফোন করে নিও। আর হ্যাঁ, এখানে কান্না করার কিচ্ছু নেই, তাই যা হচ্ছে তার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করো। আমি হাত জোর করে বললাম, এবারের মতো কি মাপ করে ছেড়ে দেওয়া যায় না? স্যার বলে, আরে তুমি কি এমন অন্যায় করেছো যার জন্য মাপ চাইছো? ছি, এমন করে মাপ চাইতে নেই। বুঝতে আর বাকি রইল না এই লোক আমাকে ছাড়বে না। এর হাত থেকে আমি রক্ষা পাবো না। এদিকে স্যার আমার কাঁধে হাত রেখে আমাকে আরও ওনার কাছে টেনে নেয়। আমার বুক ওনার বুকের সাথে লেপ্টে যায়। কাঁধে রাখা হাত ধীরে ধীরে ঘাড় গলা বেয়ে আমার বুক স্পর্শ করে। আমি কেঁপে উঠে নিজেকে গুটিয়ে নেই।
স্যারের হাত আমার বুকে বিচরণ করতে থাকে, অন্য হাত আমার এক হাত ধরে আছে। এভাবেই পুরো রাস্তা চলতে থাকে। লোকটার নিয়তি যে এত খারাপ আমি জানতাম না। সাহায্য চাইতে এসে ওনার পাতা ফাঁদে পা দিয়ে ফেললাম আমি। আচ্ছা, উনি কি শুধুই আমার সাথে এমন করছে, নাকি অন্য মেয়ের সাথেও এমন করে? নানান কথা ভাবতে ভাবতে ওনার বাড়িতে এসে পৌঁছালাম। গাড়ি থেকে নেমে ওনার পিছে পিছে যেতে লাগলাম। বাড়ির ভেতরে প্রবেশ করতে মুখোমুখি হলাম কাজের মেয়েদের সাথে। সেদিনের চেনা 3 জন ছাড়াও আজ আরও 2 জনের নতুন মুখ দেখতে পেলাম। ওরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। স্যার বলে, টেবিলে খাবার দাও, আমি এখনই আসছি ফ্রেশ হয়ে। এই বলে আমাকে নিয়ে উপরে চলে গেল। এদিকে কাজের মেয়েগুলো একে অপরের মুখ দেখল শুধু, কিন্তু মুখে কিছু বলার সাহস পেল না কেউ। তবে আমাকে নিয়ে যে ওদের মাঝে সমালোচনা শুরু হবে তা আমি বেশ বুঝতে পারছি। রুমে এসে স্যার বলে, তুমি বসো, আমি ফ্রেশ হয়ে নেই। এই ফাঁকে তুমি ঘরে কথা বলে নাও, বলবে যে তোমার নাইট শিফট রয়েছে। এবার থেকে সপ্তাহে 1 দিন করে নাইট শিফট হবে। এর থেকে বাড়িতে কিছু বলতে যেও না, ঠিক আছে? এই বলে ফ্রেশ হতে চলে গেল। উনি আমাকে যা শিখিয়ে দিল আমি তাই বললাম। ঘরে আমার কথা শুনে প্রথমে মা একটু চেঁচামেচি করে পরে বুঝিয়ে বলাতে শান্ত হয়। কিন্তু আমার মনকে যে আমি শান্ত করতে পারছি না। কেমন যেন অস্থির অস্থির লাগছে। আমার ইচ্ছে করছে এখান থেকে পালিয়ে যাই, কিন্তু এই রাত থেকে আমি বাঁচবো কী করে? কথাগুলো ভাবতে ভাবতে স্যার বেরিয়ে এলো ফ্রেশ হয়ে। একটা সাদা টি শার্ট আর ট্রাউজার পরে আমাকে বলো, চলো নিচে খাবে। আমি বললাম, আমি খাবো না, আমার খেতে ইচ্ছা করছে না। স্যার বলে, খেয়ে নাও, কারণ তোমার শরীরে শক্তির প্রয়োজন, তা না হলে আমাকে সামলাবে কী করে? সেদিন রাতের অভিজ্ঞতার কথা নিশ্চয়ই ভুলে যাওনি। আমি বললাম, আমার খিদে পাইনি, আপনি খেয়ে আসুন। স্যার বলে, ঠিক আছে, না খেলে নেই। এত জোরাজুরি করার বা তেল মাখিয়ে খাওয়ানোর অভ্যেস আমার নেই। এই বলে তিনি নিজেই খেতে চলে গেল। আমি শুধু কান্না মাখা মুখ নিয়ে ওনার দিকে তাকিয়ে রইলাম। আমি যেভাবে বসেছিলাম সেভাবেই বসে আছি। স্যার বেশ অনেকটা সময় পর রুমে এলো। আসার সময় মদের বোতল আর গ্লাস নিয়ে আসে। বুঝতে পারলাম উনি এখন ড্রিঙ্ক করবে। করলে করুক, তাতে আমার কি? এই গন্ধটা তো আমি একদম সইতে পারি না। কেমন যেন মাথা ঘোরায়, বমি বমি হয়। বসে বসে কথাগুলো ভাবছি, তখনই স্যার বলে, খাবে নাকি? আমি বললাম, আমি এসব খাই না। স্যার বলে, সেদিন খাওনি, আমি জোরও করিনি, কিন্তু আজ না খেলে জোর করে খাওয়াতে বাধ্য হব, কারণ আমি খেয়ে মাতাল হব আর তুমি বেমাতাল থাকবে। খেলায় ঠিক জমবে না, তাই দুজনকেই মাতাল হতে হবে। সেদিন তুমি তোমার ইচ্ছায় এসেছো, কিন্তু আজ তুমি আমার ইচ্ছায়, তাই আমি যা বলবো তোমাকে সেটাই শুনতে হবে। এই নাও, এটা খেয়ে নাও। এই বলে হাফ গ্লাস মদ আমাকে এগিয়ে দেয়। আমি বললাম, প্লিজ স্যার, জোর করবেন না, আমি খাই না এসব, আমার এসবের অভ্যাসও নেই। স্যার বলে, আরে না করো না, একবার খেলে ঠিক হয়ে যাবে, নাও নাও খেয়ে নাও। আমি বললাম, স্যার প্লিজ আমাকে জোর করবেন না, আপনার দুটো পায়ে পড়ি। কিন্তু কে শোনে কার কথা? উনি আমার গাল চেপে ধরে মুখ হা করিয়ে মদ ঢালতে শুরু করে, আর আমি বেচারি না চাইতেও মদ ঠক করে গিলে ফেলেছি। কেমন যেন তেতো তেতো। উনি আমার মুখ ছেড়ে দিতেই আমি মুখ বিকৃত করে নিলাম। আমার পেট গুলিয়ে বমি হতে লাগলো। দৌড়ে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুমে গিয়ে বমি করে তারপর মুখে হাতে পানি দিয়ে বেরিয়ে এলাম। বমির সাথে কিছুটা মদ বেরিয়ে এসেছে, তবে ততক্ষণে আমার মাথা ঝিমঝিম করতে শুরু করেছে। আমি কোনো রকম ওয়াশরুম থেকে বেরিয়ে খাটে এসে বসলাম। এদিকে স্যার নিশ্চিন্তে বসে মদ খাচ্ছে। আমি 2 হাতে মাথা চেপে ধরি, কারণ আমার সামনে থাকা সব কিছু কেমন যেন ঝাপসা ঝাপসা মনে হচ্ছে। সামনের সব জিনিস ডাবল ডাবল দেখছি। কেমন যেন অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। স্যার আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। আমি বললাম, আমার এমন কেন লাগছে? আমার মাথা ঘুরছে। স্যার বলে, ও কিছু না, একটু নেশা হয়েছে। ততক্ষণে আমি হুঁশ হারিয়ে ফেলেছি। আমি নেশাকৃত হয়ে বললাম, নেশা হয়েছে, বেশ হয়েছে, সব কিছু কেমন যেন দুটো দুটো মনে হচ্ছে। এই দেখুন না, আপনিও 2 জন। কোনটা আপনি? স্যার আমার হাত ধরে এক টানে বুকে নিয়ে এসে বলে, এই তো, এটা আমি। আমি বললাম,
সত্যি এটা আপনি? তাহলে অন্যজনকে? ও আপনার যমজ ভাই? কিন্তু আগে তো কখনো দেখিনি। স্যার বেশ বুঝতে পারল হাফ গ্লাস মদে আমার বেশ নেশা হয়েছে। এখন আর দেরি করা যাবে না, আসল কাজ শুরু করতে হবে। আজ ও আমাকে না করতে পারবে না। সারা রাত আমার প্রত্যেকটা ভালোবাসার রেসপন্স করবে। কথাগুলো ভেবে স্যার এক এক করে নিজের কাপড় সব খুলে ফেলল। এখন আমার নেশা সত্যমে চড়েছে। আমি হেসে বললাম, এ কি স্যার, আপনারা দুজন এভাবে বিবস্ত্র হয়ে গেলেন কেন? স্যার আমার কথার উত্তর না দিয়ে আমার কাছে এসে আমার কাপড় খুলতে লাগলো। আমি ওনাকে পাতা দেওয়ার চেষ্টা করলাম। স্যার জোর করে আমাকেও বিবস্ত্র করে ফেলল। আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে আমার ওপরে শুয়ে পড়ল। দুজনের নগ্ন শরীর একে অপরের সাথে মিশে যাচ্ছে। যেহেতু আজ আমি নেশাকৃত হয়ে আছি, তাই আমি বাধাও দিচ্ছি না। আমার কাছে বেশ ভালো লাগছে, তাই আমি ওনাকে জড়িয়ে ধরলাম। যেমন উনি আমার মুখে চুমু দিচ্ছে, তেমনি আমিও ওনার মুখে চুমু দিচ্ছি। এভাবে আদর করতে লাগলো। সারা রাত উনি আমাকে আদর করল। রাতভর কয়বার উনি আমার সাথে সঙ্গমে লিপ্ত হয়েছে আমি জানি না, তবে আমি মাঝাতেই ঘুমিয়ে পড়ি। আমার ঘুমন্ত শরীরটাকেও সে ছাড়েনি। আমার তো হুঁশই ছিল না, তাই আমি বুঝতেও পারলাম না উনি আমার সাথে সারা রাত কী করেছে। ভোর 5টার দিকে ওনার ক্লান্ত শরীর আমার বুকের উপর এলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। সেদিনের মতো দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। দিনের এখন 10টা বাজে। হঠাৎ আমার ফোনটা বিকট শব্দ করে বেজে ওঠে। তাতেই আমার ঘুম ভেঙে যায়, কিন্তু স্যারের ঘুম ভাঙে না। আমার ঘুম ভাঙতেই আমি অনুভব করলাম মাথাটা প্রচুর ভারী হয়ে আছে, সারা শরীর খুব ব্যথা করছে। ওনাকে আমার বুকের ওপর দেখে কাল রাতের কথা মনে পড়ে গেল। উনি আমাকে জোর করে মদ খাইয়েছেন। তারপর আমি বমি করে এসে খাটে বসলাম। এরপর কি হলো আর তো মনে পড়ছে না কিছু। তবে উনি যে আমার সাথে শারীরিক সম্পর্ক করেছে এটা বুঝতে পারছি। এসব ভেবে নিজেকে স্বাভাবিক করতে একটু সময় লেগে গেল। ততক্ষণে ফোন বেজে বন্ধ হয়ে গেছে। কিছুক্ষণ পর আবার ফোন এলো। ফোন হাতে নিয়ে দেখি মা ফোন করেছে। ঘরের দিকে তাকিয়ে দেখি দিনের 10টা 10 বাজে। সর্বনাশ, নাইট ডিউটির কথা বলেছি। আমার তো সকাল সকাল ঘরে যাওয়ার কথা, কিন্তু আমি তো এখনো এখানে পড়ে আছি। আমি তাড়াতাড়ি ওনাকে ধাক্কা দিয়ে সরিয়ে উঠে ফ্রেশ হয়ে কাপড় পরে নিলাম। এরপর ওনাকে ডাকতে এসে ওনার মুখের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলাম। ওনার মুখ দেখলেই আমার মনে ওনার জন্য ঘৃণা ছাড়া আর কিছুই আসে না। আজ তো উনি অতিরিক্ত করে ফেলেছে। জোর করে মদ খাইয়ে সারা রাত আমাকে শোষণ করেছে। কি জঘন্য, কি নীচ ওনার বিচার! একটা মানুষ এতটা খারাপ হতে পারে? ওনাকে নিজের চোখে না দেখলে বুঝতে পারতাম না। আমি স্যারকে ডাকলাম, স্যার আমি বাসায় যাব, অনেক দেরি হয়ে গেছে। স্যার ঘুম ভাব নিয়ে বলে, সমস্যা নেই, তুমি এখন আসতে পারো। আজ আর অফিসে যেতে হবে না, সারাদিন রেস্ট করো, যাও। আমি রুম থেকে বেরিয়ে এলাম। ওই দিনের মতো আজও ব্যতিক্রম হলো না। কাজের মেয়েগুলো আমার দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে। ওরা ছোট না, বোঝার মতো বয়স ওদের হয়েছে। একটা যুবতী মেয়ে একটা পরপুরুষের সাথে সারা রাত একটা রুমে থাকলে তাদের মধ্যে কি হতে পারে সবই ওরা জানে। তাই হয়তো বেশ অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকে, কিন্তু মুখে বলার সাহস পায় না। আর আমি ওদের চোখে চোখ মেলাতে পারি না। লজ্জায় অপমানে মাথা নিচু করে চলে আসি। তারপর একটা রিক্সা নিয়ে উঠে বসি। প্রায় আধা ঘন্টা পর ঘরে এসে পৌঁছালাম। ঘরে আসার সাথে সাথে মা শুরু হয়ে গেল আমাকে নিয়ে। মা রেগে গিয়ে বলে, হ্যাঁ রে, এই তোর আসার সময় হলো, কিসের নাইট ডিউটি? হ্যাঁ, কই আগে তো কখনো শুনিনি, তাহলে হঠাৎ আজ কিসের নাইট ডিউটি? আমি বললাম, আরে মা, সবাই করে নাইট ডিউটি। নাইট ডিউটি করলে পয়সা ডাবল পায়। যেহেতু আমি লোন নিয়েছি, তাই ভাবলাম নাইট ডিউটি করলে এক্সট্রা কিছু পয়সা আসবে, তাই আমিও রাজি হয়ে গেলাম। সপ্তাহে একদিন করব। মা বলে, আমি একা করি না, অন্যান্য মেয়েরাও আছে। মা এবার শান্ত হলো আমার কথা শুনে। সেদিন সারাদিন রেস্ট করে তার পরের দিন আবার অফিসে গেলাম। কেবিনে গিয়ে বসতেই স্যার আমাকে ডেকে পাঠালো। কিছুক্ষণ পর আমি স্যারের কেবিনে গেলাম। আমি বললাম, স্যার ভেতরে আসবো? স্যার বলে, এসো। আমি ভেতরে এসে বললাম, স্যার আমাকে কেন ডেকেছেন? স্যার বলে, তুমি ঠিক আছো কি না তা জানতে। তোমার শরীর ভালো তো?
আমি ওনার দিকে তাকিয়ে মনে মনে ভাবছি, উনি কি আমাকে এটা জিজ্ঞেস করার জন্য ডেকেছে? আমি ভালো থাকি আর খারাপ থাকি, তাতে ওনার কি বা যায় আসে? আমি বললাম, ঠিক আছে। স্যার বলে, ভালো থাকলে ভালো, নিজের যত্ন নিও, আর প্রত্যেক সপ্তাহে বলার সাথে সাথে রেডি থাকবে, মনে থাকে যেন। এবার আসতে পারো। আমি চলে এলাম কেবিনে। এভাবেই যেতে লাগলো দিন, আর শরীর ভালো না। সকাল থেকে পেটে ব্যথা করছে। ব্যথা করার কারণ পিরিয়ড এসেছে। আজ আবার ওনার বাড়িতে যেতে হবে, কিন্তু এই অবস্থায় কিভাবে হবে? আমি ভাবলাম ওনাকে গিয়ে বলবো আজ যেতে পারবো না, কোনো একটা অজুহাত দিয়ে দেব। এই ভেবে ওনার কেবিনে গেলাম। আমি বললাম, স্যার আসবো? স্যার আমার দিকে তাকিয়ে বলে, ও তুমি, এসো। আমি ভেতরে আসতেই বসতে বলে স্যার। বলে, কি ব্যাপার, কিছু বলবে? আমি বললাম, স্যার আজ আমি যেতে পারবো না, শরীর ভালো না। তাই স্যার বলে, দেখো, আমার সাথে কোনো অজুহাত চলবে না। আমি তো দেখছি তুমি দিব্যি আছো, সমস্যা কি? আমি বললাম, আসলে স্যার পেটে খুব ব্যথা করছে। স্যার বলে, উল্টোপাল্টা কিছু খেয়েছো নাকি? আমি বললাম, আসলে তা না স্যার। স্যার বলে, তাহলে ব্যথা করার কারণ কি? আমি চুপ করে রইলাম। কি করে বলি যে আমার পিরিয়ডস এসেছে? স্যার বলে, কি হলো, বলছো না কেন? আমি বললাম, আসলে স্যার স্যার। স্যার বলে, আমি ভনিতা পছন্দ করি না। কি হয়েছে সোজাসুজি বলো, না হলে আসতে পারো, আর আজ রাতের জন্য রেডি থাকো। এবার দেখছি বলতেই হবে, তা না হলে এ আমাকে ছাড়বে না। আমি এবার লজ্জা শরমের মাথা খেয়ে মাথা নিচু করে বললাম, স্যার মেয়েলি প্রবলেম হয়েছে। আর বুঝিয়ে বলতে হলো না। স্যার হাতে কলম কুড়াতে কুড়াতে বলে, কবে থেকে হয়েছে? আমি লজ্জায় মাথা উঁচু করতে পারছি না। আমি বললাম, আজ সকালে। স্যার বলে, ভালো, কোনো সমস্যা না, তারপরে রেডি থেকো। এবার আমি মুখ তুলে ওনার দিকে তাকালাম। এ কি, মানুষ নাকি মানুষরূপী অন্য কিছু? একটা মেয়ে পিরিয়ড অবস্থায় কতটা সমস্যায় ভোগে তার কোনো ধারণা আছে এই লোকটার? আমি আর কিছু বললাম না, সোজা কেবিনে চলে এলাম। কেবিনে এসে কান্না করতে লাগলাম। এই অবস্থাতেও এই লোকটা আমার সাথে মেলামেশা করবে? কি করব আমি এখন? আর ভাবতে পারছি না আমি। যা আছে কপালে তাই হবে। সারাদিন কাজ শেষ করে রাতের দিকে স্যার আমাকে নিয়ে তার বাসায় গেল। আমি যেন ওনার হাতের পুতুল, যেভাবে নাচাবে সেভাবেই নাচতে হবে। সেদিন থেকে উনি আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করেছে। সেদিন থেকে আমি আমার জন্য বাঁচতে ভুলে গেছি। ওনার হিসেবে আমাকে বাঁচতে হয় এখন। যাই হোক, বাসায় আসার পর উনি সব সময়ের মতো আমাকে আজও রুমে নিয়ে গেল। আমাকে বসতে বলে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে আমাকে বলে, চলো খাবে। সত্যি বলতে এই অবস্থায় আমার খেতে একদম মন চাইছে না। আমি বললাম, খাবো না, আমার ভালো লাগছে না। উনি আমার কথা শুনে চলে গেল। দ্বিতীয়বার আমাকে আর বলার প্রয়োজন মনে করেনি। তবে এই বাড়িতে যতবার এসেছি আমি সারা রাত না খেয়েই থেকেছি। উনি প্রতিবারের মতো খাওয়া দাওয়া শেষ করে মদের গ্লাস আর মদ নিয়ে চলে এলো। আমি ওনার ব্যক্তিগত কখনো কিচ্ছু জিজ্ঞেস করতাম না। আজ কেন জানি কি মনে হতেই বললাম, আপনি কি সবসময় এগুলো খান? স্যার বলে, আমি বললাম, কবে থেকে খান? স্যার বলে, যবে থেকে আমার মা আমাকে ছেড়ে চলে গেছে। আমি বললাম, কিছু মনে না করলে জানতে পারি আপনার মা কোথায় গেছেন? স্যার বলে, জানি না। আর কখনো আমার ব্যক্তিগত কিছু জিজ্ঞেস করবে না। আমার সাথে কথা বলতে বলতে প্রায় অর্ধেক বোতল মদ শেষ করে ফেলেছে। আজ মনে হয় ভুল করে আমি পূর্ণ কথা মনে করিয়ে দিয়েছি, তাই হয়তো একটু বেশি খাচ্ছে। কিন্তু আমি নিরুপায়, কিছু বলার অধিকার আমার নেই, তাই চুপচাপ পাশে বসে আছি। বেশ কিছুক্ষণ পর হঠাৎ আমাকে বলে, কাপড় খোলো। আচমকা এমন কথা শুনে আমি চোখ বড় বড় করে ওনার দিকে তাকিয়ে আছি। তার মানে আমার এই অবস্থাতেও উনি আমার সাথে শারীরিক সম্পর্ক করবে। স্যার আবার বলে, কি হলো, কথা কানে যায় না? কাপড় খুলে ফেলো। এই কয়েক মাসে অগুন্তিবার নিজের কাপড় নিজের হাতে খুলেছি, কিছু করার নেই যে আমার। তাই আমি এবার দাঁড়িয়ে উপরের কামিজ খুলে ফেললাম। অমনি আমার ধপধপে ফর্সা বুকটা বেরিয়ে এলো। স্যার নেশাকৃত চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমার হাত ধরে টান দিয়ে ওনার কোলে বসিয়ে নেয়। আমি পড়ে যাওয়ার ভয়ে শক্ত করে ওনার গলা জড়িয়ে ধরি। ওনার মুখ আমার মুখের সামনে। উনি বলে,
ভয় পেও না, আমি ধরছি তো। এই বলে আমার গালের সাথে নাক লাগিয়ে ঘেঁষতে থাকে আর দুই হাতে আমার কোমর শক্ত করে জড়িয়ে আমাকে আরও কাছে টেনে নেয়। ধীরে ধীরে ওনার দুই হাত আমার কোমর থেকে পিঠের মাঝখানে এসে থামে। আস্তে করে ছোট কাপড়ের হুকগুলো খুলে দিতেই সেটা শরীর থেকে খুলে আলগা হয়ে গেল। উনি এক হাতে আমাকে ধরে রেখে অন্য হাতে কাপড়টা খুলে নিচে ফেলে দিল। এখন আমি অর্ধনগ্ন অবস্থায় ওনার বুকে লেপ্টে আছি। উনি আমার উন্মুক্ত বুকের মাঝখানে মুখ ডুবিয়ে নাক ঠোঁট চেপে ধরে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে শরীরের ঘ্রাণ নিতে থাকে আর ছোট ছোট করে চুমু দিতে থাকে। এইভাবে আমাকে কোলে নিয়ে আস্তে করে বিছানায় উঠে আমাকে নিয়ে শুয়ে পড়ে। সত্যি বলতে আমার কাছে অসহ্য লাগছে। একে তো শরীর খারাপ, দ্বিতীয়ত পেটে ব্যথা করছে, তার উপরে উনি এমন করছে, একদম বিষিয়ে গেছে মনটা। আমার কিছু বলতেও পারছি না। আমি এদিকে, উনি আমাকে আদর করেই যাচ্ছে। শুধু উপরের অংশে বেশ কিছুক্ষণ পর কম্বল গায়ে দিয়ে আমার বুকে মাথা রেখে আমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকে। উনি বলে, কিছু খাবে তুমি? আমি বললাম না। উনি বলে, পেটের ব্যথা কমেছে? আমি বললাম না। উনি বলে, খুব বেশি হচ্ছে? আমি বললাম হুম। এবার উনি হঠাৎ এমন একটা কাণ্ড করলো যেটা আমি বাস্তবে কেন স্বপ্নেও আশা করব না। আমি ভাবনায় পড়ে গেলাম ওনার কাণ্ড দেখে। আজ মানুষটার কি হলো ঠিক বুঝতে পারছি না। এরপর যা হলো। তো বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। আশা করি গল্পটি আপনাদের খুব ভালো লেগেছে। তাই বাকি অংশ জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।